ছক বিচার, সংখ্যাতত্ত্বের বিচার, বাস্তু বিচার এবং নানা করে প্রায় ৩৫ বছরে লক্ষ লক্ষ মানুষকে দেখার সুবাদে এবং তাদের ভাগ্য পরিবর্তনের সোপান হিসাবে কাজ করার সুবাদে আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ শুধু নয়, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্যতার এক মূর্ত প্রতীক হচ্ছে ভৃগুর শ্রীজাতক, অর্থাৎ আপনাদের পছন্দের প্রিয় ভালোবাসার পণ্ডিতজি। পণ্ডিতজি আবার আমাদের সঙ্গে, এটা একটা বিরাট প্রাপ্তি। একটা অসাধারণ প্রশ্ন মনে আমার জাগছে, এবং ওই যে বললাম যে বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাস, এই দুটোর জায়গা থেকে দাঁড়িয়ে যৌক্তিকতা আমরা আজকে খোঁজার চেষ্টা করি আজকের এই অনুষ্ঠানে। ভৃগুদাকে প্রথম স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। ভৃগুদা, প্রশ্ন হচ্ছে এটা, আমরা প্রতি মুহূর্তে মডার্নাইজেশনের পথে যাচ্ছি। ভৃগুদা, মানুষের জীবন থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, স্পেসে মানুষ যাওয়া থেকে শুরু করে, মহাকাশ গবেষণা থেকে শুরু করে সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এর মাঝখানে একটা বড় রিনোভেশন হয়েছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। অর্থাৎ বলা যেতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্রযুক্তিগত প্রয়োগ হচ্ছে। ভৃগুদা, জানলে আপনি অবাক হবেন, বলা হচ্ছে নাকি সব কাজ এআই করে দেবে। ভৃগুদা, তাহলে তো এখানে প্রশ্ন যে অ্যাস্ট্রোলজি কি তাহলে পুরো গুরুত্ব হারিয়ে ফেললো? অ্যাস্ট্রোলজাররা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেল? আপনি কি বলবেন? দেখুন, জ্যোতিষশাস্ত্র তো আজকের নয়, একদম। জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর পুরনো। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কখনোই প্রাসঙ্গিক হয়নি, আচ্ছা। অপ্রাসঙ্গিক হয়নি, আচ্ছা সর্বদাই প্রাসঙ্গিক। আচ্ছা। কারণ হাজার হাজার বছর পূর্বে, ধরুন বরাহ মিহিরের যুগের থেকে এখন বর্তমানকালে ৫,০০০ বছর পুরনো। আচ্ছা। এই ৫,০০০ বছরের মধ্যে ধরুন অনেক প্রজাতি বা অনেক রকম অনেক কিছু, অনেক শাস্ত্র, অনেক মানে আপনার কি বলবো বিদ্যা, অনেক কিছু কিন্তু বিলুপ্তি ঘটেছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের কিন্তু বিলুপ্তি ঘটেনি। ঠিক। হ্যাঁ, ঠিক। তার মূল কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমন কিছু আছে যেটা কোনোদিন বিলুপ্তি হয়নি, হবেও না। আচ্ছা। কারণ বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, আধুনিক বিজ্ঞান দিলেও বিজ্ঞানের একটা শেষ আছে। আচ্ছা। সেখান থেকে কিন্তু বিজ্ঞানের যেখানে শেষ, সেখান থেকে হচ্ছে জ্যোতিষশাস্ত্রের আরম্ভ, সূত্রপাত। কারণ বিজ্ঞান যেখানে অন্ধকারে আছে, সেখানে হাত রাখছে, সেখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের দিকে মানুষ কিন্তু এগোচ্ছে। ধরুন, অনেকের অনেক কিছু অর্থ আছে, কোনো শিক্ষিত মানুষ, তার প্রচুর অর্থ আছে, সেও কিন্তু তার সন্তানকে তার মতন বানাতে পারেনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে, বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। একদম। স্বামী স্ত্রী ডাক্তার, তার ছেলে ডাক্তার হয়নি, একদম খুব খারাপ, হয়তো খারাপ হয়ে গেছে। একদম। কেন হয়েছে? তার বাবা মার অর্থ ছিল, তার বাবা মা শিক্ষিতা, একদম। তার ছেলে তার মানুষ হয়নি কেন? তাহলে এখানে কি বলবেন আপনি? এখানে এত আধুনিক বিজ্ঞান হেরে যাচ্ছে, একদম হেরে যাচ্ছে, তাই তো? তাহলে কি ভৃগুদা এই ক্ষেত্রে এই যে জন্ম ছক, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? মানে ধরুন, বাবা মা দুজনেই যদি চিকিৎসক হয়, তাদের একরকম জন্মছক, ছেলের অন্য জন্মছক, এটাই কি তার কারণ? হ্যাঁ, সবই তো গ্রহ নক্ষত্রের উপর। আচ্ছা। কারণ গ্রহ নক্ষত্রের একটা প্রভাব আছে তো। আচ্ছা। কারণ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিরই একটা অংশ। আচ্ছা। গ্রহ বিজ্ঞানের একটা অংশ হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি। তা জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবই আছে, ভূগোল আছে, পদার্থবিজ্ঞান আছে, অঙ্ক আছে, তো মানতে হবে। কারণ এখন কি, আমরা তো এখন তো মূলত যেটা বিচার করি, ল্যাপটপ দেখে বিচার করি, কোনো অঙ্কের গল্পই নেই, তাই তো? তার আগে যখন আমি ধরুন ৩৫ বছর ধরে এই অ্যাস্ট্রোলজি করছি, 1987 থেকে ধরে রাখুন, তারপরেও ওই সময় থেকে আমি শিখছি। কিন্তু ভৃগুদা, তখন তো ল্যাপটপ ছিল না, আমি কি আসছি করতেন তখন? খুব মজার গল্প, একটু শুনি এটা। হ্যাঁ, ধরুন 90 সাল থেকে আমি যেটা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, তখন এফিমেরিস নিয়ে আমাদের বসতে হতো। আচ্ছা। এফিমেরিস নিয়ে। আচ্ছা। এখন যেমন কি, এখন যেমন বিচার করছি লগ্ন থেকে। হ্যাঁ, লগ্ন কত ডিগ্রিতে আছে। ধরুন আপনার লগ্ন মকর,
লগ্ন হচ্ছে আপনার 15 ডিগ্রিতে আছে। এবার বৃহস্পতি ধরুন আপনার জন্মছকে কর্কটে আছে তুঙ্গি অবস্থায়, এবং বৃহস্পতি দেখাচ্ছে ওখানে কত ডিগ্রিতে আছে, এখন ধরুন 3 ডিগ্রিতে আছে। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমাকে তখন হাতে কলমে করতে হতো। অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে 3 ডিগ্রি থাকাকালীন তার লগ্ন সাপেক্ষ শেষ পূর্ণ দৃষ্টি আছে কিনা বা সম্পূর্ণ ফলাফল আছে কিনা, সম্পূর্ণ ফল ওই কর্কট রাশিতে বসে সে তুঙ্গি ফল দিচ্ছে কিনা, সেটাকে আপনি হাতে করতেন? হাতে ক্যালকুলেশন করতে হতো। সেটা হচ্ছে এটা অঙ্কের হিসেব ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ ওগুলো ভূগোলের ব্যাপার ছিল। হ্যাঁ, তখনকার সময় সেটা যে ক্যালকুলেশনগুলো ছিল দশা অন্তর্দশা নির্ণয়, অর্থাৎ গ্রহদের এই সিস্টেমটাকে কি বলছে, আপনি কি বললেন এটা এটাকে? আমরা এফিমেরিস দেখে করতাম। আচ্ছা, এফিমেরিস। এফিমেরিসের আচ্ছা, বই। আচ্ছা সেটা আমার বাড়িতে 100 বছরের পুরনো আচ্ছা এফিমেরিস আছে। ভৃগুদ, আমি একটা কথা শুনেছি, মানুষ অনেকে বলেন যে এই যে ভৃগুশ্রী জাতক, তার বাড়িতে নাকি বহু পুরনো বই এবং একদম সেই জরাজীর্ণ পাণ্ডুলিপি আছে। কথাটা কি সত্যি? 100% আমার কাছে আছে। কারণ কি, এটা তো আমাদের বাবা কাকারা তো অ্যাস্ট্রোলজি করতেন, আচ্ছা, ঠাকুরদার অ্যাস্ট্রোলজি করতেন, মানে আমাদের আপনার তো বংশপরম্পরা। আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি মানে সেন্টার সেখান থেকে পড়াশোনা করিনি। আমার কোনো ডিগ্রি নেই, কোনো পদক বা ওই রৌপ্য পদক কি সবটা বলে আচ্ছা আচ্ছা, বা তাম্রফলক নেই, তাম্রপদক বা ওই পিএইচডি ডিগ্রি, হ্যান্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এসব বলে টলে সব কিচ্ছু নেই আমার। আমার কাছে কিচ্ছু পাবেন না। কি পাবো তাহলে? আমার কাছে বই পাবেন, পুরনো বই পাবেন, অভিজ্ঞতাটা পাবেন। ভৃগুদ, আপনি বাবার কাছে বসে অ্যাস্ট্রোলজি শিখেছেন বা আপনার যারা বংশের জ্যেষ্ঠ? আমার বাবার হাতের লেখার বই, হাতের লেখা যে বইগুলো, আমার বাবা যে বইগুলো ব্যবহার করতো সেগুলো পর্যন্ত আমার এখন যত্নে আছে, এখনো যত্ন করে এখনো রেখেছেন? সযত্নে আছে। আচ্ছা, তা তিনি যে এফিমেরিসটা দিয়ে বিচার করতেন, সেই এফিমেরিসটা পর্যন্ত এখনো আছে। কি বলছেন? হ্যাঁ। আচ্ছা ভৃগুদ, এখনো আপনি পড়াশুনো করেন? মানে এই যে পড়াশুনোটা, বা আমরা অনেক সময় দেখি যে অ্যাস্ট্রোলজারদের মধ্যে পড়াশুনোটা কমে গেছে, লোকে কম সময়ে বেশি জনপ্রিয় হতে চায়, আপনি বিশ্বাস করেন এটাকে? পড়াশুনো কতটা গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজারদের জন্য? অ্যাস্ট্রোলজির পড়াশোনা শেষ নেই। অ্যাস্ট্রোলজি হচ্ছে যে সমুদ্র। আমি মনে করি আমি এত পড়াশোনা করার পরও ওই সমুদ্রের যে 1 চামচ জল তোলার মতো আমার জ্ঞান। মানে আপনি 35 বছর প্র্যাকটিস করার পর আজও বলছেন আপনার শেখার আছে অনেক কিছু? অনেক শেখার আছে, আচ্ছা, অনেক কিছু শেখার আছে। বিগত এই যে আমি আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করি, এই যে আপনারা বিভিন্ন ছক দেখেন, এখন তো কম্পিউটারে ছক হয়, এই একটা ছক দেখে, মানে যেটা আমি দেখেছি উকিলদের ক্ষেত্রে বা ডাক্তারদের ক্ষেত্রে একটা কেস স্টাডি থাকে, অ্যাস্ট্রোলজিতে কেস স্টাডি বলে কোনো বিষয় হয়? মানে কোনো একটা ছক দেখে পরের ছকের সময় সেই ছকের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কাজে লাগানো, এটা কি অ্যাস্ট্রোলজিরা মাথায় রাখে? কখনো হয় না। আচ্ছা, মানে এক একটা ছক আলাদা আলাদা? এক একটা ছক আলাদা আলাদা, কারণ এক একটা মানুষের জন্ম সময় তো আলাদা। পৃথিবীতে যদি এখন 800 কোটি লোক থাকে, 800 কোটি লোক কিন্তু 800 রকমই দেখতে, তাদের 800 মানুষের কিন্তু আলাদা আলাদা জন্ম সময়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেছিল কলকাতায়, হ্যাঁ, সেই সময় তো অনেকেই জন্মগ্রহণ করেছিল, সারা পৃথিবীতে অনেকে। রবীন্দ্রনাথ হতে পারিনি কেন? এখানেই হচ্ছে জ্যোতিষ। রবীন্দ্রনাথ যেখানে জন্মগ্রহণ করেছিল তার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ সেটা কিন্তু মিলবে না। সে দিল্লিতে জন্মগ্রহণ করলে তো সে এক তার হবে না। অক্ষাংশ দ্রাঘিমাংশ মিলবে না। অসাধারণ ভৃগুদা, আপনার সঙ্গে যত কথা বলা যায়, আমরা যত জানার চেষ্টা করি, ওই আপনার কথা ধার করেই বলি, আপনি যে সমুদ্র থেকে 1 চামচ জল তুলেছেন, আমরা হয়তো সেই জলের পাশে দাঁড়িয়ে নুড়ি গোড়ার মতো অবস্থা। সেই জন্য বললাম যে একটা একদম। উদাহরণ দিলাম রবীন্দ্রনাথ হ্যাঁ, ঠাকুরকে নিয়ে। একদম একদম। দাদা, আজকে তো আর এই পডকাস্টে এখন এই মুহূর্তে হাতে সময় নেই, তবে এটা খুব পরিষ্কার হলো যে যতই উন্নত হোক পৃথিবী, এআই এর যুগ অথবা কৌশলগত প্রযুক্তি যতই উন্নত হোক, অ্যাস্ট্রোলজির কিন্তু গুরুত্ব রয়েছে। আর কেন রয়েছে সেটাও ভৃগুদাই ছোট্ট পডকাস্টে বুঝিয়ে দিলেন। পরের পডকাস্টে আবারও কিন্তু আপনার সঙ্গে আমাদের কথা হবে, এবং সেই ততক্ষণ পর্যন্ত, সেই আপলোড পর্যন্ত, পরের এপিসোড পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ ভৃগুদাকে। নমস্কার।